আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা সচরাচর আমরা খুব একটা শুনিনি। সেটা হচ্ছে গ্রিপ স্ট্রেংথ অ্যান্ড লাইফ স্প্যান। নমস্কার, আমি সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর আদিত্য কুমার পাল। আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা সচরাচর আমরা খুব একটা শুনিনি। সেটা হচ্ছে গ্রিপ স্ট্রেংথ অ্যান্ড লাইফ স্প্যান। অর্থাৎ আমাদের কবজির জোরের সাথে আমাদের জীবনযাত্রা বা আমাদের বয়সকালে শরীরের কীরকম পরিবর্তন হয় তার একটা যোগসূত্র। চলুন দেখে নিই। ফার্স্ট হচ্ছে গ্রিপ স্ট্রেংথ মানে কিন্তু শুধু মাসেল পাওয়ার নয়, মাসেল পাওয়ারের বাইরে কিন্তু বেশ খানিকটা এটা আমাদের কার্ডিওপালমারি হেলথ বোঝায়। এটা আমাদের রিস্ক অফ ফল, পড়ে যাওয়ার যে ঝুঁকি সেটাকে কমিয়ে দেয়, এবং এটা আমাদের ইমিউন সিস্টেমের সাথে কিন্তু ডাইরেক্ট রিলেটেড। বায়োমার্কার অফ এজিং। গ্রিপ স্ট্রেংথ আমাদের দু রকমের এজিং হয়। একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল, অর্থাৎ আমাদের ডেট অফ বার্থ থেকে আমাদের যত বয়স সেটা। আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল, অর্থাৎ শরীর কীরকম পরিবর্তন হচ্ছে, হয়তো আগে বুড়িয়ে যাচ্ছে, বা কেউ হয়তো বয়স বেশি কিন্তু তাকে দেখে খুব একটা মনে হচ্ছে না তার বয়সটা সেই হিসেবে বেড়ে গেছে। তা সেটা হচ্ছে আবার বায়োলজিক্যাল এবং ক্রোনোলজিক্যাল এজিংয়ের মধ্যে একটা বড় পার্থক্য। তা গ্রিপ স্ট্রেংথ আমাদের ডাইরেক্টলি রিস্ক অফ ফল, ফ্র্যাকচার, ডিপ্রেশন এইগুলো থেকে কিন্তু অনেকটা দূরে সরিয়ে রাখে। এই রিসার্চটা কোথায় হয়েছে? 2009-এ এটা কিন্তু পিএমসি রিসার্চ হয়েছিল। সেই রিসার্চ থেকে কিন্তু এটা একটা উঠে আসে। গ্রিপ স্ট্রেংথ কিন্তু লংজিভিটিকে প্রেডিক্ট করতে পারে, আমরা কত বছর সুস্থভাবে বাঁচতে পারি তাকে কিন্তু অনেকটা নির্ধারণ করে গ্রিপ স্ট্রেংথ। ফার্স্ট 1999-এ জামা অর্থাৎ জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন একটা স্টাডি হয় গ্রিপ স্ট্রেংথের ব্যাপারে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে সমস্ত মানুষদের গ্রিপ স্ট্রেংথ বেশ খানিকটা কম, তারা কিন্তু পড়ে যাওয়া বা স্লো ওয়াকিংয়ের সম্ভাবনার দিকে বেশি ঝুঁকে থাকেন, এবং প্রায় 3 গুণ বেশি যাদের গ্রিপ স্ট্রেংথ তুলনামূলকভাবে বেশি থাকে। দেন একটা স্টাডি হয় ইউকো বায়োব্যাংকে। তো ইউকো বায়োব্যাংক স্টাডি কি প্রমাণ করে? সেখানে দেখা যায় যে 40% কিন্তু ডিমেনশিয়া রিস্ক কিন্তু কমে যায়, অর্থাৎ আমাদের যে স্মৃতিশক্তি লোপ পায় ডিমেনশিয়া, সেটা কিন্তু প্রায় 40% কমে যায় যাদের গ্রিপ স্ট্রেংথ খুব ভালো থাকে। এবং কোঅগনিটিভ হেলথ, অর্থাৎ আমাদের মেধা শক্তি, সেটা কিন্তু প্রায় অনেকটা ইনট্যাক্ট থাকে যাদের গ্রিপ স্ট্রেংথ কিন্তু খুব উন্নত থাকে বা পাওয়ারফুল থাকে। তাহলে এর পিছনে বায়োলজিটা কি? কেন হয় গ্রিপ স্ট্রেংথের সাথে শরীরের অন্যান্য পড়ে যাওয়া বা মেধা এগুলো জড়িয়ে? তো গ্রিপ স্ট্রেংথ কিন্তু আমাদের হোল বডিকে রিফ্লেক্ট করে, আমাদের গোটা শরীরের রিফ্লেক্ট করে। এটা স্টাডি হয়। তো স্টাডিটা 2015 সালে পিএমসিতে প্রকাশিত হয়। তা সেই স্টাডিতে কি দেখা যায় যে মানুষের যখন 50 বছর বয়স হয়ে যায়, তারপরে প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ 500 গ্রাম করে আমাদের গ্রিপ স্ট্রেংথ কমতে থাকে প্রত্যেক বছরে, এবং 72 বছর বয়স হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু খুব দ্রুত হারে কমতে থাকে। তা সেক্ষেত্রে কি দেখা যায়, গ্রিপ স্ট্রেংথ আমাদের ওভারঅল মাসেল মাস, বিএমডি, বোন মিনারেল ডেন্সিটিকে কিন্তু অনেকটা ইন্ডিকেট করে, জানান যে কেমন আছে। তার সাথে আমাদের ইমিউন সিস্টেম, এবং গ্রিপ স্ট্রেংথ ডাইরেক্টলি লিঙ্ক হচ্ছে ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং আমাদের সিভিএ, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রোকের সাথে। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, আমরা কি করে গ্রিপ স্ট্রেংথকে মেজার করব বা কী করে গ্রিপ স্ট্রেংথকে উন্নত করব? গ্রিপ স্ট্রেংথকে মেজার করার কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে হ্যান্ড হেল্ড ডায়নামোমিটার। যে ডায়নামোমিটার আছে একটা মেজারিং মিটার, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মেজার করতে পারি যে কিভাবে আমরা বা কতটা জোরে আমরা চাপছি, এবং তার সাথে ইন্ডিকেট করে যে আমাদের গ্রিপের স্ট্রেংথ কতটা, এবং তারপরে আমরা বুঝতে পারি যে রেগুলার রিহ্যাবের মাধ্যমে বা স্ট্রেংথ ট্রেনিংয়ের মাধ্যমে কতটা নিজেকে উন্নত করতে পারছি। তো এর বাইরে কেউ একটা কিন্তু হচ্ছে টেনিস বল টেস্ট। এই টেনিস বল টেস্ট কিন্তু ইউনিভার্সিটি অফ ডার্বি এরা কিন্তু রিসার্চ করে দেখেছে যে হ্যাঁ, যাদের ডায়নামোমিটার নেই তারা কিন্তু টেনিস বল টেস্টের মাধ্যমে বেশ খানিকটা অনুমান করতে পারে তাদের গ্রিপ স্ট্রেংথ কতটা উন্নত হচ্ছে এক্সারসাইজের সাথে সাথে। তাহলে এক্সারসাইজ কি হতে পারে? এক্সারসাইজ হচ্ছে আমরা যখন কোনো সিনিয়র পার্সনকে এক্সারসাইজ করে গ্রিপ স্ট্রেংথের রিহ্যাবের জন্য, তার যে স্মাইলি বলগুলো হয় বা বিভিন্ন পুঁটি পাওয়া যায়, দেখবেন এখন অনলাইনে অ্যাভেলেবেল আছে গ্রিপের স্ট্রেংথ বাড়াবার পুঁটি, তো সেই পুঁটি দিয়ে আমরা স্ট্রেংথ ট্রেনিং করাই। দিনে অন্তত 10 মিনিট করা উচিত। এটা ছাড়া হোল বডি এক্সারসাইজ, অর্থাৎ ট্র্যাডিশনাল যে ডন বা ট্র্যাডিশনাল চিন আপ বা পুল আপ, এই সমস্ত এক্সারসাইজগুলোকে যদি করতে পারেন বা রেগুলার অভ্যাসে রাখতে পারেন তাহলেও গ্রিপ স্ট্রেংথ ভালো থাকবে। এবং নিউট্রিশন এবং স্লিপ,
খুব শুনলে অবাক লাগবে, কিন্তু এটা বাস্তব কথা। মাসেল কিন্তু এক্সারসাইজের সময় ডেভেলপ করে না, মাসেল ডেভেলপ করে ঘুমাবার সময়। অর্থাৎ গুড কোয়ালিটি স্লিপ কিন্তু আমাদের মাসেল রিকভারির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং তার সাথে প্রপার নিউট্রিশন অর্থাৎ কার্বোহাইড্রেট, ফ্যাট এবং তার সাথে প্রোটিন আর মিনারেলস এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিশন, ভিটামিনসের ব্লেন্ড, প্রপার ব্লেন্ড আমাদের শরীরকে কিন্তু সার্বিকভাবে মাসেল পাওয়ার দিতে ভীষণ সাহায্য করে। সেটা হচ্ছে ভাইটাল সাইন। তা পিএমসি মেডিকেল জার্নালে 2024 কিন্তু একটা স্টাডি হয়, সেখানে কি বলছে যে কোনো মানুষ যদি রেগুলার এক্সারসাইজ করে, যার গ্রিপ স্ট্রেংথ ভালো থাকে, তাদের কিন্তু হসপিটালাইজেশনের চান্স কিন্তু অনেকটা কমে যায়, যে হাসপাতালে ভর্তি থাকার যে সম্ভাবনা সেটা কিন্তু কমে যায়। আরও কিছু বেরিয়েছে, আরও কিছু স্টাডিতে ছিল, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা উল্লেখযোগ্য পার্ট। তাহলে এর ভবিষ্যতে আমরা কিভাবে এটাকে দেখবো, গ্রিপ স্ট্রেংথটাকে রেগুলারলি মনিটর করা উচিত আমাদের গ্রিপ স্ট্রেংথকে, যেরকম বললাম হ্যান্ডহেল্ড ডায়নামোমিটার দিয়ে। যদি আপনার কাছে থাকে ভালো, নয়তো আপনি ফিজিও সেটআপে গিয়ে গ্রিপ স্ট্রেংথ মেজার করতে পারেন। রেগুলার এক্সারসাইজ করতে হবে গ্রিপ স্ট্রেংথের জন্য, কোনো দিনও ছাড়া যাবে না। ভ্যারাইটিস এক্সারসাইজ করা যায়, স্কুইজ করা যায়, বল স্কুইজ, বিভিন্ন থেরার ব্যান্ড থাকে, থেরা টিউব থাকে, ভ্যারাইটিস জিনিস থাকে। এবং পার্সোনালি আমি যেটা মনে করি, গ্রিপ স্ট্রেংথের জন্য কিন্তু আমাদের শুধু ফোরাম মাসেলের ওপরে কিন্তু ফোকাস করাটা উচিত হবে না। অ্যাজ এ হোল, অত সার্বিকভাবে শোল্ডার, এলবো, ফিঙ্গার, রিস্ট, এই সব কটাকে ঘিরে যে সমস্ত মাসেল আছে, ইভেন গ্লুটিয়াস, আমাদের হিপের মাসেল, এদের কিন্তু স্ট্রেংথেনিং করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রিপ স্ট্রেংথের জায়গাটাকে ধরে রাখার জন্য এবং ভালো রাখার জন্য। তাহলে আজকে এইটুকুই, এরপরে আমি আবার অন্য কোনো টপিক নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।